আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এমন একটা টপিকস আলোচনা করব বা এমন একটা বিষয় আজকে আমরা শিখব যে বিষয়টা বিবিএ সেকেন্ড ইয়ার থেকে এমবিএ পর্যন্ত অথবা বিবিএ সেকেন্ড ইয়ার থেকে এমবিএ পর্যন্ত বা ডিগ্রির এবং অনার্স সবাই এই কোর্সটা কোনো না কোনো জায়গায় করতে হয় এবং শিখতে হয়। তো প্রথম আমরা নিচের দিক থেকে যাই, যেমন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যারা পড়বা, তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর লাস্ট অধ্যায়, ওইখানে আমাদের ব্যাটের একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ওই অধ্যায়ের মধ্যে আমাদেরকে ব্যাট নির্ণয় করার জন্য একটা কোর্সশিট তৈরি করতে হয়। আবার তোমরা যারা ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের যে ট্যাক্সেশন বিষয়টা আছে, লাস্টে আমাদের ব্যাটের একটা অধ্যায় আছে, ওইখানে আমাদের কোর্সশিট প্রস্তুত করতে শিখতে হয়। এরপর হচ্ছে যে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, তোমরা যারা মাস্টার্সের স্টুডেন্ট বা এমবিএ এর যারা স্টুডেন্ট, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে কোর্সশিটটা প্রস্তুত করতে শিখতে হয়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং যারা যারা তোমরা আছো এখানে বা যারা দেখতেছো, তোমরা বিভিন্ন লেভেলে, যেমন বিবিএ থার্ড ইয়ার, তারপর হচ্ছে যে যারা এমবিএ প্রিলিতে আছো, তোমাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা করতে হয়। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং তোমরা যারা বিবিএ থার্ড ইয়ারের তোমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আবার ডিগ্রিতে তোমরা যারা আছো তৃতীয় বর্ষে কস্ট অ্যাকাউন্টিং তোমাদের অধ্যায়টা আছে, এখানে আমাদেরকে এই কোর্সশিটটা প্রস্তুত করা শিখতে হবে। তো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি কতগুলা জায়গায় তোমাকে এই জিনিসটা শিখতে হবে। তো আসো তাহলে আমরা যদি আজকে এই বিষয়টা শিখে রাখবো, সুতরাং যেখানে তুমি যাও না কেন, যখন তোমার এটা শিখে থাকবে, ওই নতুন করে যখন তোমার এটা পড়তে বলবে বা তোমার একটা রিকোয়ারমেন্টে আসবে, তোমাকে যেন আর পড়তে না হয়। তো এই জিনিসটা আজকে আমরা ইনশাআল্লাহ শিখবো। তো চলো আজকে আমরা বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি। দেখো, প্রথমত হচ্ছে কোর্সশিট। কোর্সশিট হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাথে আমাদের যারা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আমাদের যাদের বিষয়টা আছে, ওইখানেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এখানে প্রিপারেশন অফ কোর্সশিট। এখন আসো, কস্ট মানে কি? কস্ট মানে, এটা আলোচনা করার পূর্বে আমরা একটু বলি উৎপাদন মানে কি। উৎপাদন মানে হচ্ছে কোন পণ্য কাঁচামাল থেকে শুরু করে এটার বিভিন্ন রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে বলা হয় উৎপাদন। এখন এই উৎপাদন করতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের খরচ সংগঠিত হয়। যেমন উৎপাদন করতে গেলে তোমার কাঁচামালের খরচ হবে, উৎপাদন করতে গেলে তোমার শ্রমের টাকা দিতে হবে, উৎপাদন করতে গেলে তোমাকে কারখানার টাকা দিতে হবে। এই যে যাবতীয় উৎপাদন সংক্রান্ত যে খরচগুলা, এগুলাকে যখন আমরা একটা বিবরণের মাধ্যমে উপস্থাপন করব, সেটাকে বলা হয় কোর্সশিট বা কি উৎপাদন ব্যয় বিবরণী বলা হয়। আচ্ছা, এখন আসো, এই যে কোর্সশিট, এই কোর্সশিট তৈরি করার জন্য আমাদেরকে কিছু স্টেপ মেনে চলতে হয়। এই স্টেপগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। প্রথমত, কোর্সশিট তৈরি করার জন্য আমাদের তিনটা বিষয় আমরা জেনে নেব। এই কোর্সশিট তৈরি করার জন্য প্রধান উপাদানের মধ্যে আছে ম্যাটেরিয়ালস, এরপরে আছে লেবার, এরপরে আছে তোমার আদার এক্সপেন্স। তো এই ম্যাটেরিয়াল, লেবার এবং আদার এক্সপেন্স, এগুলা সবগুলো আবার দুই প্রকার করে। একটা হচ্ছে যে তোমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে ডিরেক্ট, আর একটা হচ্ছে যে ইনডাইরেক্ট। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, তারপরে ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার এক্সপেন্স, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট আদার এক্সপেন্স। ঠিক আছে? তো এখন চলো, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস বলতে আমরা কি বুঝি? কোন পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামালটা অবশ্যই প্রয়োজন, যেটা ছাড়া পণ্য উৎপাদন করা অসম্ভব, সেটাকে বলা হয় ডিরেক্ট ম্যাটেরিয়ালস। যেমন তুমি ফার্নিচার তৈরি করবা, কাঠ দরকার। তারপরে তুমি কাপড় তৈরি করবা, তোমার সুতা দরকার। ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের কি ডিরেক্ট ম্যাটেরিয়ালস। লেবার কোন পণ্য উৎপাদন করার সময় শ্রমের যে খরচটা সরাসরি জড়িত, সেটাকে বলা হয় তোমার লেবার কস্ট বা ওয়েজেস কস্ট। ঠিক আছে? এরপরে আছে তোমার আদার এক্সপেন্স।
আদার এক্সপেন্সের ভিতরে ডাইরেক্ট আছে, কিরকম মনে করো কোন একটা পণ্য তৈরি করার জন্য বিশেষ নকশা খরচ, এটা হচ্ছে আদার ডাইরেক্ট এক্সপেন্স। এরপরে ইনডাইরেক্ট এক্সপেন্স, অর্থাৎ পণ্য উৎপাদন করার সময় কাঁচামাল প্রয়োজন, যেটা সরাসরি জড়িত সেটা ইনডাইরেক্ট, সেটা ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। আর যেটা সরাসরি জড়িত না, যেমন তুমি যদি ফার্নিচার তৈরি করতে যাও, তোমার প্যারেক লাগবে, বার্নিশ পেপার লাগবে, বার্নিশ ইত্যাদি ইত্যাদি অনেকগুলা ম্যাটেরিয়ালস লাগবে, যেটাকে আমরা ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলবো। লেবার, যেমন একজন প্রধান মিস্ত্রির সাথে সহযোগী থাকে, তার এখানে সহযোগীর খরচ যেটা, সেটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট লেবার। আদার এক্সপেন্স, আদার এক্সপেন্স মানে আমরা তো নকশা খরচ বা বিভিন্ন খরচগুলো বলছি, এর বাইরে তোমার ফ্যাক্টরি সংক্রান্ত অনেকগুলা খরচ আছে, এগুলা সবগুলাকে বলবো আমরা ইনডাইরেক্ট কি আদার এক্সপেন্স। তাহলে ডাইরেক্ট এক্সপেন্স পাইলাম আমরা তিনটা, তারপর ইনডাইরেক্ট এক্সপেন্স পাইলাম আমরা তিনটা। ডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ করলে পাইবে তুমি প্রাইম কস্ট, আর ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ করলে পাইবে তুমি ওভারহেড। আবার ডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ করলে পাবে তুমি প্রাইম কস্ট, আর ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ করলে পাবে তুমি কি ওভারহেড। এখন আসো এরপরে আমরা এখন আমরা স্টেটমেন্টটা তৈরি করার সময় এগুলো আবার দেখব। এরপরে আসো, এরপরে হচ্ছে যে ইনভেন্টরি। এখানে তিন ধরনের, একটা পণ্যের তিনটা অবস্থা থাকে। কয়টা অবস্থা? তিনটা অবস্থা থাকে। একটা হচ্ছে ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, আর একটা হচ্ছে ফিনিশ গুডস। আবার ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে যে তোমার ওয়ার্কিং প্রসেস, আর একটা হচ্ছে যে কি ফিনিশ গুডস। ম্যাটেরিয়ালস মানে কোন পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামালটা আমরা কিনবো, একটা পণ্য প্রথমে কাঁচামালের অবস্থায় থাকবে। এই কাঁচামালের আবার দুইটা আছে, একটা হচ্ছে ওপেনিং ম্যাটেরিয়ালস, আর একটা এন্ডিং ম্যাটেরিয়ালস। গত বছরের যে কাঁচামালটা, যেটা গত বছর ব্যবহার হয় নাই, গত বছরের সমাপনী ছিল, ওইটা এবছরের জন্য প্রারম্ভিক। তাইলে গত বছরে যেটা সমাপনী ছিল, এটা চলতি বছরের জন্য ওপেনিং র ম্যাটেরিয়ালস। আর চলতি বছরে আমরা ম্যাটেরিয়ালস কিনছি, এখনো ব্যবহার করি নাই, এটাকে বলা হয় এন্ডিং র ম্যাটেরিয়ালস। ঠিক আছে? অর্থাৎ গত বছরের এন্ডিংটা চলতি বছরের জন্য ওপেনিং, আর চলতি বছরের বছর শেষে যে মজুদ পণ্যটা বা কাঁচামালটা থেকে যাবে, সেটাকে বলা হয় এন্ডিং র ম্যাটেরিয়ালস। এরপরে হচ্ছে যে তোমার ওয়ার্কিং প্রসেস। কোন একটা কাজ তুমি শুরু করার ক্ষেত্রে তোমার হিসাবকালটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, তাহলে কিন্তু কাজটা তোমার শেষ হয় নাই, এই ধরনের পণ্যকে বা এই ধরনের কাজকে বলো ওয়ার্ক ইন প্রসেস। এই ধরনের পণ্যকে বলা কি ওয়ার্কিং প্রসেস। এটারও দুইটা, ওপেনিং এবং এন্ডিং। ওপেনিং হচ্ছে গত বছরে যেটা এন্ডিং ছিল, এটা চলতি বছরের জন্য ওপেনিং, আর চলতি বছর শেষ হয়ে গেছে কিন্তু যে কাজটা এখন অর্ধ সমাপ্ত আছে, সেটাকে বলা হয় এন্ডিং ওয়ার্কিং প্রসেস। লাস্ট ওয়ান হচ্ছে ফিনিশ গুডস। গত বছরে পণ্য উৎপাদন করছে কিন্তু বিক্রি করতে পারে না, গুদামে থেকে গেছে, সেটা চলতি বছরে বিক্রি করব, তাহলে চলতি বছরের জন্য সেটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস। আর চলতি বছরে আমরা পণ্য উৎপাদন করছি কিন্তু বিক্রি করতে পারি না, গুদামে থেকে গেছে, এটাকে বলা হয় এন্ডিং ফিনিশ গুডস। ওকে, তাহলে এখানে ওপেনিং গুলো সবসময় আমরা যোগ করব, এন্ডিং গুলো সবসময় কি করব? বিয়োগ করব। ঠিক আছে? এখন আমরা একটু সংক্ষেপে এই কস্ট শীটটা কিভাবে তৈরি করা যায়, এই স্টেটমেন্টটা আমরা দেখি। দেখো, যে কোনো উৎপাদন ব্যয় বিবরণী শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা ওপেনিং র ম্যাটেরিয়ালসটা লিখব। কি লিখব? আমরা ওপেনিং র ম্যাটেরিয়ালস লিখব। এই ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস আমরা যোগ করব, তারপরে এন্ডিং র ম্যাটেরিয়ালস আমরা বিয়োগ করব। এন্ডিং র ম্যাটেরিয়ালস কি করব? বিয়োগ করব। তাহলে পাবো আমরা কস্ট অফ ম্যাটেরিয়ালস। কস্ট অফ কি পাবো? ম্যাটেরিয়ালস। আবার ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস প্লাস মাইনাস এন্ডিং র ম্যাটেরিয়ালস, তাহলে কি পাবো? কস্ট অফ র ম্যাটেরিয়ালস পাবো। এই কস্ট অফ র ম্যাটেরিয়ালস এর সাথে যখন আমরা ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট আদার এক্সপেন্স যখন আমরা যোগ করব, তখন এই দুইটা আমরা যখন যোগ করব, তখন আমরা পাবো কি প্রাইম কস্ট। কি পাবো? আমরা প্রাইম কস্ট পাবো। প্রাইম কস্ট। তাহলে প্রথমে ওপেনিং র ম্যাটেরিয়ালস প্লাস কি পারচেজ অফ র ম্যাটেরিয়ালস মাইনাস এন্ডিং র ম্যাটেরিয়ালস, কি পাবো? কস্ট অফ র ম্যাটেরিয়ালস। এটার সাথে ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট আদার এক্সপেন্স যোগ করলে পাবো আমরা কি, এটার সাথে যোগ করলে পাবো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাবো আমরা ফ্যাক্টরি কস্ট। কি পাবো? আমরা ফ্যাক্টরি কস্ট পাবো। আমরা ফ্যাক্টরি কস্ট পাবো। ঠিক আছে? আর ফ্যাক্টরি ওভারহেড মানে ফ্যাক্টরি সংক্রান্ত যতগুলা খরচ আছে প্লাস আমাদের এখানে যত ধরনের ইনডাইরেক্ট খরচ আছে, সবগুলা মিলে হচ্ছে এখানে কি ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি কস্ট পেলাম। এই ফ্যাক্টরি কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করব। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা পাবো সেটার নাম হবে কস্ট অফ
সেটার নাম হবে তোমার কস্ট অফ প্রোডাকশন, কি হবে, অথবা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবো। বুঝতে পারছো? ওকে, আবার দেখি একটু। ওপেনিং র মেটেরিয়ালস প্লাস পারচেজ অফ র মেটেরিয়ালস মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস, তাহলে কস্ট অফ র মেটেরিয়ালস। ডাইরেক্ট লেবার যোগ করব, আদার এক্সপেন্স যোগ করব, প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, তাহলে ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করলে পাবো আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে, এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমরা প্লাস ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস যোগ করব এবং এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করলে পাবো আমরা কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ কি পাবো? গুডস সোল্ড পাবো। ওকে, কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা অপারেটিং এক্সপেন্স গুলো যোগ করব। এই অপারেটিং এক্সপেন্স এর মাধ্যমে দুইটা আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স। এই দুইটা যখন যোগ করে দেব তখন পাবো আমরা টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে পেয়ে যাব আমরা সেলস। এটা আরেকটা ক্লাসে আমরা এগুলো আলোচনা করছিলাম, জাস্ট একটু মনে করে দেওয়ার জন্য আমি এটা আবার আলোচনা করলাম। তাহলে আবার দেখি, প্রথমে ওপেনিং র মেটেরিয়ালস প্লাস পারচেজ অফ র মেটেরিয়ালস মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস ইকুয়াল টু কস্ট অফ র মেটেরিয়ালস। কস্ট অফ র মেটেরিয়ালস এর সাথে ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট আদার এক্সপেন্স যোগ করলে পাবো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাবো টোটাল ফ্যাক্টরি কস্ট। আর ফ্যাক্টরি ওভারহেড মানে ফ্যাক্টরি সংক্রান্ত সকল খরচ প্লাস যত প্রকার ইনডাইরেক্ট খরচ আছে সবগুলো যোগ করলে পাবো ফ্যাক্টরি ওভারহেড। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাবো টোটাল ফ্যাক্টরি কস্ট। এই টোটাল ফ্যাক্টরি কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ, তাহলে পাবো আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ, এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করলে পাবো আমরা কস্ট অফ গুডস সোল্ড। আর এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অপারেটিং এক্সপেন্স দুইটা আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স। এই দুইটা যোগ করলে পাবো আমরা কি টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে পাবো সেলস। তাহলে এই যে ওপেনিং র মেটেরিয়ালস থেকে শুরু করে, ওপেনিং র মেটেরিয়ালস থেকে শুরু করে সেলস পর্যন্ত এই যে যতগুলো আমরা তথ্য পাইলাম, এখানে উৎপাদন সংক্রান্ত যতগুলা খরচ আছে, এই সবগুলা খরচকে যখন আমরা একটা স্টেটমেন্টের মাধ্যমে দেখাবো তখন এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমার কস্ট শিট। ওকে, তো তুমি যদি এই নিয়মটা যদি একটু মনে রাখতে পারো তাহলে আমাদের কস্ট অ্যাকাউন্টিং প্লাস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং প্লাস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেখানে আমাদেরকে কস্ট শিট করতে বলুক না কেন, বিশেষ করে তোমরা যারা বিবিএ থার্ড ইয়ারে আছো তোমরা অবশ্যই এটার সমাধান করতে পারবা। ওকে, চলো আমরা আজকে আরেকটা কস্ট শিট প্রস্তুত করা শিখবো। আজকে এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা 2014 সাল এবং 2016 সালে আসছে। অর্থাৎ 2014 সালে হচ্ছে যে তোমার অনার্সে আর ফিনান্সে আসছে, ফিনান্স ডিপার্টমেন্টে 2016 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখি এখানে প্রশ্নটা বলছে, as a cost accountant of the Mina Limited from the following relevant information prepare a cost sheet। যেখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 1 লক্ষ টাকা, লেবার বলছে 80% অফ ম্যাটেরিয়ালস, মানে এখানে যে ম্যাটেরিয়াল কস্ট যেটা আছে এটার 80%। এরপরে ফ্যাক্টরি অন কস্ট বলছে 50% অফ ডাইরেক্ট লেবার, মানে এখানে ডাইরেক্ট লেবারে যে টাকাটা বের হবে এটার উপরে 50% করলে পাবো আমরা ফ্যাক্টরি ওভারহেড। তারপরে অফিস অন কস্ট বলছে যে 75% অফ ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ এখানে আমরা যে খরচটা পাবো এই খরচটার উপরে 75% প্রয়োগ করলে পেয়ে যাব আমরা কি অফিস অন কস্ট। আবার সেলিং অন কস্ট বলছে 50% অফ অফিস অন কস্ট, অর্থাৎ এখানে যে টাকাটা পাবো আমরা অফিস অন কস্ট এটার উপরে 50% করলে পেয়ে যাব আমরা কি সেলিং অন কস্ট। এই সেলিং অন কস্ট পেয়ে যাব। তাহলে এরপরে প্রফিট বলছে 25% অফ সেলস, অর্থাৎ সেলস এর উপরে 25% কি করতে হবে, প্রফিট ধরতে হবে। এটা হচ্ছে যে আমাদের কি স্টেটমেন্ট। আমাদেরকে করতে বলছে প্রাইম কস্ট বের করতে বলছে, ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ সেলস। আর এখানে মনে রাখবা এই কস্ট অফ সেলস মানে হচ্ছে টোটাল কস্ট, কস্ট অফ সেলস মানে কি টোটাল কস্ট। এরপর সেলস বের করতে হবে, লাস্টে একটা পার্সেন্টেজ বের করতে বলছে। চলো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট করব। উপরে প্রতিষ্ঠানটার নাম লিখবা
মিনা লিমিটেড, এরপরে কস্ট, তারপরে অবশ্যই তারিখ থাকলে এখানে অবশ্যই তারিখটা লিখবা, পার্টিকুলার ডেবিট টাকা টাকা টাকা। তো প্রথমে শুরু করব আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়ালস দিয়ে। তো এখানে সুবিধা হচ্ছে দেখো এখানে ওপেনিং এন্ডিং কিছু নাই, সবগুলো ডিরেক্ট খরচ দেওয়া আছে। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আছে 1 লক্ষ টাকা। এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর সাথে আমরা প্লাস ডাইরেক্ট লেবার যোগ করব। ডাইরেক্ট লেবার, এই ডাইরেক্ট লেবার বলছে 80% অফ ম্যাটেরিয়াল, তাহলে 1 লক্ষ টাকার কত পার্সেন্ট? 80% মানে 80,000 টাকা। তাহলে যোগ করলে হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা, এটা হচ্ছে প্রাইম কস্ট, পেয়ে গেলাম। প্রাইম কস্ট 1 নম্বর রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম আমরা, এটা কমপ্লিট। এরপর এটার সাথে যোগ করব প্লাস ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড বলো না, ফ্যাক্টরি অন কস্ট। ফ্যাক্টরি অন কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড একই কথা। তাহলে এটা বলছে 80% অফ কি না, এটা বলছে 75% অফ ফ্যাক্টরি অন কস্ট। তাহলে 80,000 টাকা 75%, তাহলে 60,000 টাকা, 60,000। তাহলে যোগ করলে পাবো আমরা 1,80,000 যোগ 60,000, তাহলে 2,40,000। এই 2,40,000 টাকা এটার নাম হবে এটা হচ্ছে যে এটা তোমার ফ্যাক্টরি কস্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম, ফ্যাক্টরি কস্ট। এখানে একটা বিষয় নোট করো, ফ্যাক্টরি অন কস্ট আর ফ্যাক্টরি কস্ট অবশ্য পার্থক্য আছে। ফ্যাক্টরি অন কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে একই কথা। যে খরচগুলো শুধুমাত্র ফ্যাক্টরি সংক্রান্ত সেগুলোকে বলা হয় ফ্যাক্টরি অন কস্ট বা ফ্যাক্টরি ওভারহেড। আর ফ্যাক্টরি কস্ট মানে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড গুলা যোগ করলে বা ফ্যাক্টরি অন কস্ট যোগ করলে পাবো আমরা ফ্যাক্টরি কস্ট। বুঝতে পারছো? এরপরে আসো, এরপরে বলছে ফ্যাক্টরি অন কস্ট এর ফ্যাক্টরি অন কস্ট এটা করলাম। আচ্ছা, তো এখানে 50% বলছে ডাইরেক্ট লেবার 80,000 টাকার 50%, ঠিক আছে? তো ভুল করছি না? 80,000 ইনটু 50% ডাইরেক্ট লেবারের উপরে 50%, তাহলে 50% এটা সরি এটা 40,000 টাকা। এটা কত টাকা? 40,000 টাকা। তাহলে যোগ করলে হবে 1,80,000 যোগ 40,000, তাহলে হচ্ছে 2,20,000 টাকা। তাহলে 2,20,000 টাকা পেয়ে গেলাম আমরা ফ্যাক্টরি অন কস্ট। আচ্ছা, এরপরে অফিস অন কস্ট। অফিস অন কস্ট, আচ্ছা ফ্যাক্টরি কস্ট পেয়ে গেলাম। তারপরে এখানে এটার সাথে আমরা মনে রাখবা, যদি এখানে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস দেওয়া থাকতো, এখানে যদি ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস দেওয়া থাকতো, ফ্যাক্টরি কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করলে পাবো আমরা কস্ট অফ প্রোডাকশন। বাট যেহেতু আমাদের এই প্রশ্নে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস দেওয়া নাই, সেজন্য এই ফ্যাক্টরি কস্টটাই হবে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ কি প্রোডাকশন কেন হবে? কারণ আমাদের এখানে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেসটা কি দেওয়া নাই, সেজন্য ফ্যাক্টরি কস্ট আর কস্ট অফ প্রোডাকশন সেম। এরপরে আসো, এটার সাথে প্লাস আমরা যোগ করব প্লাস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে অফিস অন কস্ট। অফিস অন কস্ট হচ্ছে 75% অফ ফ্যাক্টরি কস্ট। এটা ফ্যাক্টরি অন কস্ট 40,000 টাকা। এই 40,000 টাকার উপরে কত পার্সেন্ট বলছে? 75%, তাহলে হচ্ছে 30,000 টাকা। এখানে লিখো
আবার সেলিং অন কস্ট বলছে 50% অফ অফিস অন কস্ট, অর্থাৎ এখানে যে 30,000 টাকা যেটা বের হয়েছে এটার উপরে কত পার্সেন্ট? 50%। তাহলে 50% মানে হচ্ছে 15,000 টাকা। তাহলে এটা হচ্ছে যে সেলিং অন কস্ট, সেলিং অন কস্ট বের হয়ে গেল। দুইটা যোগ করে ওটারে পাঠাও 45,000 টাকা। তাহলে যোগ করে দিলে পাবো আমরা 2 লক্ষ, এখানে 65,000 টাকা, 2,65,000 টাকা। এটার নাম হচ্ছে কস্ট অফ সেলস। তাহলে এখানে 3 নাম্বার 4 নাম্বার দুইটাই চলে গেছে না, এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, এটা 3 নাম্বার 3 নাম্বার, এটা হচ্ছে বের হচ্ছে আমাদের 4 নাম্বার। এখানে যেটা বের হবে এটা হবে 4 নাম্বার, এটা হচ্ছে কস্ট অন সেল। কস্ট অন সেল মনে রাখবা, এই কস্ট অন সেল এবং টোটাল কস্ট, কস্ট অফ সেল এবং টোটাল কস্ট দুইটা সেম। ওকে, এটার সাথে আমরা এখন যোগ করব প্লাস প্রফিট। প্লাস প্রফিট, এখানে প্রফিটের ব্যাপারে একটা কথা বলছে, দেখো এই প্রফিটটা বলছে সেলস এর উপরে 25%। দেখো আমাদেরকে এখানে সেলস দেওয়া আছে নাই? আছে নাই? কারণ এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে পাবো আমরা সেলস, বাট আমাদের তো সেলস দেওয়া নাই, আছে? তো আমরা একটা ঐকিক নিয়মের একটা বিষয় নিয়ম জানি, সেটা হচ্ছে যদি প্রশ্নে পার্সেন্টেজটা সেলস এর উপরে বলে আমরা মনে করি সেলস দেবো 100 টাকা, মানে সোজাভাবে সহজভাবে মনে রাখবো যেটার উপরে পার্সেন্টেজ দেওয়া থাকবে ঐকিক নিয়মের অঙ্ক করার জন্য ওইটাকে আমরা মনে মনে 100 ধরবো। তো যেহেতু পার্সেন্টেজটা সেলস এর উপরে ধরছে, আমরা ধরে নিলাম সেলস হচ্ছে 100 টাকা। এখন সেলস 100 টাকা, কিন্তু মূল টাকা যেটা আমাদের 2,65,000 টাকা আমাদের এখানে টাকা আমরা বের করতে পারছি। তাইলে যেহেতু সেলস 100 টাকা ধরলাম, প্রফিট আছে 25 টাকা, তাহলে আমাদের এই যে কস্ট অফ সেলস অর্থাৎ টোটাল কস্ট হবে কত টাকা? টোটাল কস্ট হবে 75 টাকা। অর্থাৎ সেলস 100 টাকা, প্রফিট 25 টাকা, তাহলে 75 টাকা হচ্ছে কি কস্ট অন সেলস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এটাকে আপনি কস্ট অন সেলসে কেন আনলেন বা টোটাল কস্টে কেন আনলেন? দেখেন আমাদের যেহেতু মূল টাকাটা টোটাল কস্ট পর্যন্ত আমরা বের করছি, সেজন্য আমাদেরকে এই পার্সেন্টেজটাকেও টোটাল কস্টে নিয়ে আসতে হবে, নাহলে আমরা ঐকিক নিয়মের কাজ করতে পারবো না। তাহলে এখানে দুইটা শর্টকাট নিয়ম তোমরা মনে রাখবা। 1 নাম্বার হচ্ছে প্রশ্নে পার্সেন্টেজ যেটার উপরে বলবে মনে করি ওইটাই হচ্ছে 100, আর মূল টাকাটা যেখানে দেওয়া আছে মূল টাকাটা যতটুকু আমরা বের করতে পারছি ওই পার্সেন্টেজটাকে আমরা যোগ বা বিয়োগ করে ওই জায়গায় নিয়ে যাব। যেমন আমাদের এখানে মূল টাকা বের হয়েছে টোটাল কস্ট পর্যন্ত, কিন্তু পার্সেন্টেজটা বলছে সেলস এর উপরে। তো আমরা জানি টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস পাওয়া যায়, তাহলে সেলস থেকে প্রফিট বিয়োগ করলে টোটাল কস্ট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? টোটাল কস্ট পাওয়া যাবে। তাহলে আমরা এখানে প্রফিটটা তাহলে কিভাবে করব? তাহলে এটা যদি 100 টাকা হয়, এটা হচ্ছে 25 টাকা, এটা হচ্ছে যে কত টাকা? তাহলে 75, এটা হচ্ছে 75% এর টাকা সমান হচ্ছে 2,65,000 টাকা। তাহলে প্রফিটটা কিভাবে বের করব? দেখো এই 2,65,000 যেহেতু প্রফিটের পার্সেন্টেজ 25%, তাহলে 25 দ্বারা গুণ করব আমরা। এই 2,65,000 টাকা কত পার্সেন্টের টাকা? 75% টাকা, তাহলে 75 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 2,65,000 ইনটু 25 ভাগ 75, তাহলে এটি 83,333 টাকা। 83,333 টাকা যোগ করে দাও, যোগ করলে 3,53,333 টাকা। এটা হচ্ছে সেলস, এটা কি সেলস, বুঝা গেছে? ওকে, তাহলে সহজভাবে আরেকটু বলে প্রফিটের বিষয়টা বিশেষ করে আমাদের বের করতে পারছি কস্ট, টোটাল কস্ট পর্যন্ত প্রফিট দেওয়া আছে সেলস এর উপরে, সেজন্য ঐকিক নিয়মে যাইতে হবে। আমরা ধরে নিলাম সেলস 100 টাকা, প্রফিট 25 টাকা, তাহলে টোটাল কস্ট হচ্ছে কত টাকা? 75 টাকা। তাহলে টোটাল কস্ট 75 টাকা হলে প্রফিট 25 টাকা, টোটাল কস্ট 1 টাকা হলে প্রফিট 75 ভাগের 25 টাকা। সুতরাং টোটাল কস্ট যদি 2,65,000 টাকা হয়, তাহলে প্রফিট কত টাকা ইজিলি আমরা বের করতে পারবো।
আর এখানে যদি এই প্রফিটটা যদি 25% অন কস্ট বলতো তখন আমাদের এত কিচ্ছা কাহিনী করার দরকার ছিল না, আমরা ডাইরেক্টলি 2,65,000 টাকার উপর যখন 25% করে ফেলবো আনসারটা চলে আসবে। বুঝতে পারছো? শেষ। তাহলে প্রফিট যোগ করে দিলাম, সেলস পেয়ে গেলাম। দেখো স্টেটমেন্টটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেন, সবাই করবা একটু মনোযোগ সহকারে। এখন আরেকটা রিকোয়ারমেন্ট বলছে আমাদেরকে পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অন সেলস, অর্থাৎ টোটাল কস্টের পার্সেন্টেজ বের করতে হবে সেলস এর উপর। টোটাল কস্টের পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অন সেলস, এটার সূত্রটা হবে যেটা পার্সেন্টেজ বের করতে বলবে সেটা থাকবে উপরে। কিসের পার্সেন্টেজ বের করতে বলছো তোমাকে? টোটাল কস্ট, তাহলে টোটাল কস্ট উপরে, টোটাল কস্ট ডিভাইডেড বাই কিসের উপর ভিত্তি করে বের করতে বলছে? সেলস এর, তাহলে নিচে সেলস ইনটু 100। তাহলে এখন আসো টোটাল কস্ট কত? 2,65,000 টাকা ডিভাইডেড বাই সেলস 3,53,333 টাকা ইনটু 100, বের করে ফেলো। 2,65,000 ভাগ 3,53,333 ইনটু 100, কত পার্সেন্ট আসলো? 75% বের হয়ে গেল। ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে 75% হবে, দেখো এই যে 75% বের হয়ে গেল। সেলস এর কত পার্সেন্ট? 75% হচ্ছে যে তোমার কি কস্ট। বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে আমরা শেষ করব। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্লাস কস্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং যাদের আছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমরা একটু ভালো করে দেখবা, সাথে আরো 2-1টা অঙ্ক প্র্যাকটিস করবা। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।